মানব সভ্যতার বিস্তৃত জ্ঞান ভাণ্ডারে মহাকাশ অনুসন্ধানের পাশাপাশি সমুদ্র অনুসন্ধানও সমান গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। পৃথিবী পৃষ্ঠের প্রায় 70% জুড়ে থাকা মহাসাগর এখনও বহু রহস্যের আধারে ঢাকা। নাসা বা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যদিও মূলত মহাকাশ গবেষণার জন্য পরিচিত, তবুও এই সংস্থার প্রতিষ্ঠার পর থেকেই তারা পৃথিবীর সমুদ্র নিয়েও নানামুখী গবেষণা চালিয়ে এসছে আর এখনও চালাচ্ছে। স্যাটেলাইট, রোবোটিক প্রযুক্তি এবং উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে তারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, তাপমাত্রা, স্রোতের গতি, স্রোতের উচ্চতা, লবণাক্ততা এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের বিস্তার সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এইসব গবেষণা কেবল জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বুঝতে সাহায্য করে না, বরং আমাদের পৃথিবীর সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বৈশ্বিক আবহাওয়া ব্যবস্থার জটিল সম্পর্ক উন্মোচন করে। নাসার সমুদ্র অনুসন্ধান কার্যক্রম একদিকে যেমন বৈজ্ঞানিক জ্ঞান সমৃদ্ধ করেছে, অন্যদিকে পৃথিবীর ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াইয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নমস্কার বন্ধুরা, আমি রৌনক আর আপনারা দেখছেন উৎস ফ্যাক্টস। নতুন একটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে নাসা কেবলমাত্র মহাকাশ নয়, বরং পৃথিবীর সমুদ্র নিয়েও গবেষণা করছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাসা সমুদ্র অনুসন্ধান করেছে এবং এখনও করছে, তবে সেটা মূলত সরাসরি জাহাজ চড়ে ডাইভার পাঠানোর ধরনের অনুসন্ধান নয়, বরং স্যাটেলাইট, রোবোটিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অংশীদারিত্ব ব্যবহার করে। অনেকের মধ্যে এটা এখনও ভুল ধারণা আছে যে নাসা কেবলমাত্র মহাকাশ নিয়ে কাজ করে, কিন্তু আসলে তারা পৃথিবীর মহাসাগর নিয়ে দীর্ঘদিন গবেষণা করছে, কারণ সমুদ্র, বায়ুমণ্ডল এবং পৃথিবীর জলবায়ুর সাথে এটি গভীরভাবে যুক্ত। নাসা নানাভাবে সমুদ্রে অনুসন্ধান করে। প্রথমত স্যাটেলাইট ভিত্তিক পর্যবেক্ষণ। নাসা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, স্রোতের গতি, স্রোতের উচ্চতা, ফাইটোপ্ল্যাঙ্কটন আরও প্রভৃতি নানা বিষয়ে গবেষণা করার জন্য স্যাটেলাইট ব্যবহার করে। এর জন্য কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো সিস্যাট 1978, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঢেউয়ের দিক, বাতাসের গতি মাপার প্রথম স্যাটেলাইট। টোপেক্স বা পোসাইডন 1992 থেকে 2006, বৈশ্বিক সমুদ্রতল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। জেসন সিরিজ সাগরের উচ্চতা এবং জলবায়ু পরিবর্তনের পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত। SWOT SWOT বা সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টপোগ্রাফি 2022 সাল, জলের উচ্চতা এবং বিস্তার মাপার জন্য এটি ব্যবহৃত হয়েছে। রোবোটিক এবং আন্ডার ওয়াটার মিশন। যদিও নাসা সমুদ্রতলে সাবমেরিন পাঠানোতে নোয়া বা WHOI এর মতো সংস্থার সাথে অংশীদার হয়েছে, কিছু সরাসরি অংশগ্রহণেও এর উল্লেখযোগ্য উদাহরণ আছে, যেমন নিমো, নাসা এক্সট্রিম এনভায়রনমেন্ট মিশন অপারেশনস। এটি ফ্লোরিডার উপকূলে জলের নিচে অবস্থিত অ্যাকোয়ারিস গবেষণা কেন্দ্রে নভোচারীদের পাঠানো হয় মহাকাশ অনুকরণের প্রশিক্ষণের জন্য। অরফিয়াস গভীর সমুদ্রের জন্য অটোনোমাস সাবমেরিন, উডস হোল ওশিয়ানোগ্রাফিক ইনস্টিটিউশন এর সাথে যৌথভাবে তৈরি। আইসনোট আন্টার্কটিকার বরফের নিচে গলন মাপার জন্য ব্যবহৃত ছোট রোবট। ইউরোপা সুইম জুপিটারের চাঁদ ইউরোপার বরফের নিচে সমুদ্র অনুসন্ধানের জন্য পরীক্ষামূলক রোবট। এই জায়গায় আপনারা বলতে পারেন যে এটা তো মহাকাশ রিলেটেড, কিন্তু দেখুন, এটা মহাকাশ রিলেটেড হলেও এখানে কিন্তু নাসা সমুদ্র নিয়েও গবেষণা করছে। মহাসাগর এবং জলবায়ু ডেটা বিশ্লেষণ। নাসা তাদের আর্থ অবজার্ভিং সিস্টেম থেকে পাওয়া ডেটা ব্যবহার করে সাগর মহাসাগরের স্রোত, জলবায়ুর পরিবর্তন, সামুদ্রিক জীববৈচিত্র্যতা এবং সমুদ্রের বরফের গলন নিয়ে মডেল তৈরি করেছে। এবার আপনাদের নোয়া এবং নাসা এই দুটির মধ্যে একটু পার্থক্য বলে। নোয়া হলো ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন। এটি বেশি করে সরাসরি জাহাজ, সাবমেরিন এবং ডাইভার দিয়ে সমুদ্রতল অনুসন্ধান করে, কিন্তু নাসা মূলত প্রযুক্তি, স্যাটেলাইট এবং রোবট ব্যবহার করে পৃথিবীর সমুদ্রের একটি বড় ছবি পর্যবেক্ষণ। এবার আমি আপনাদের সামনে নাসার সমুদ্র অনুসন্ধানের একটি টাইম লাইন এবং ইতিহাস তুলে ধরব। 1970-এর দশকে প্রথম নাসা সমুদ্র অনুসন্ধান শুরু করে। প্রথমে 1978 সালে সিস্যাট, এটি হলো নাসার প্রথম মহাসাগর বিষয়ক স্যাটেলাইট। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঢেউয়ের দিক, বাতাসের গতি, সাগরের তাপমাত্রা মাপার জন্য এটি ব্যবহৃত হয়েছিল। মাত্র 105 দিন কাজ করলেও এটি অনেক ডাটা দেয়, যা স্যাটেলাইট সমুদ্রবিজ্ঞানের পথিকৃৎ হয়ে ওঠে। 1990-এর দশক 1992 সালে টোপেক্স বা পোসাইডন, নাসা ও CNES একটি ফ্রান্সের সংস্থা এই যৌথ প্রকল্প বৈশ্বিক সমুদ্র স্তর, স্রোত এবং জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তন পরিমাপের জন্য ব্যবহৃত হয়েছে। এছাড়াও সমুদ্র স্তর বৃদ্ধির বৈজ্ঞানিক ভিত্তির তৈরি করেছে এই টোপেক্স বা পোসাইডন।
1997 সাল সি উইপস সি ভিউইং ওয়াইড ফিল্ড অফ ভিউ সেন্সার এর পুরো নাম। সাগরের রং বিশ্লেষণ করে ফাইটোপ্ল্যাঙ্কটনের ঘনত্ব নির্ণয় করে এবং জলবায়ু, খাদ্য শৃঙ্খল এবং কার্বন চক্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। 2000-এর দশক 2001 সালের নিমো প্রোগ্রাম শুরু হয়। এটি ফ্লোরিডার উপকূলে জলের নিচে অবস্থিত অ্যাকোয়ারিয়াস রিসার্চ সেন্টার এর নভোচারীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং গভীর সমুদ্রে পরিবেশে মহাকাশ মিশনের জন্য এটি অনুকরণ বলে এখানে এটি গড়ে ওঠে। এছাড়াও 2001 সালে জেসন 1 স্যাটেলাইট পাঠানো হয়। এটি সমুদ্র স্তর পরিমাপ করে এবং জলবায়ুর পর্যবেক্ষণে ধারাবাহিকতা বজায় রাখে। 2008 সাল জেসন 2, এটি আরও নির্ভুল উচ্চতা পরিমাপের সঙ্গে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। 2010-এর দশক 2011 সালে অ্যাকোয়ারিয়াস স্যাটেলাইট লঞ্চ করা হয়, যেটি সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা মাপা এবং জলবায়ু এবং স্রোতের ওপর প্রভাব এই নিয়ে পর্যবেক্ষণ করে। 2016 সাল জেসন 3, এটি সমুদ্র স্তর এবং স্রোত পর্যবেক্ষণের তৃতীয় ধাপ। 2018 সাল আইসস্যাট সমুদ্রের বরফের পুরুত্ব, হিমবাহ গলন এবং সাগরের বরফাচ্ছাদিত অঞ্চলের পরিমাপের জন্য ব্যবহৃত হয়েছিল। 2020-এর দশক 2021 সাল অরফিয়াস রোবট উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশন এর সাথে যৌথভাবে তৈরি গভীর সমুদ্র অনুসন্ধানকারী ছোট সাবমেরিন তথা রোবট। এটি অত্যন্ত গভীর এবং দুর্গম স্থানে গিয়ে ডেটা সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে। 2022 সাল সোয়ার সারফেস ওয়াটার অ্যান্ড ওশান টোপোগ্রাফি, এটি পৃথিবীর সমস্ত জলের উচ্চতা এবং বিস্তার মিলিমিটার স্কেলে মাপে সমুদ্র স্রোত এবং হ্রদ নদীর জলের পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়েছে। 2024 সাল পেস স্যাটেলাইট সাগরের মাইক্রো অর্গানিজম, মেঘ এবং জলবায়ু সমুদ্র মিথস্ক্রিয়া বিশ্লেষণের জন্য ব্যবহৃত স্যাটেলাইট। 2024 সালে আরও হয়েছে আইসনোট রোবোটিক প্রোব, যেটা আন্টার্কটিকার বরফের নিচে গলন প্রক্রিয়া মাপার জন্য ব্যবহৃত রোবট। চলমান এখন অর্থাৎ 2025 সালে ইউরোপা সুইম প্রকল্প, এটি জুপিটারের চাঁদ ইউরোপার বরফের নিচে সম্ভাব্য সমুদ্র অনুসন্ধানের জন্য ছোট সাঁতার কাটতে সক্ষম রোবটের একটি ডিজাইন। নাসার সমুদ্র অনুসন্ধান কর্মসূচি প্রমাণ করে যে মহাকাশ গবেষণা এবং পৃথিবীর মহাসাগর অধ্যয়ন একে অপরের সাথে পরিপূরক। স্যাটেলাইট মিশন থেকে শুরু করে গভীর সমুদ্রের রোবটিক অভিযান, নাসা বিশ্বজুড়ে অংশীদার সংস্থার সাথে মিলে সমুদ্র বিজ্ঞানের সীমানা ক্রমাগত বিস্তৃত করছে। এই প্রচেষ্টা আমাদের জলবায়ু পরিবর্তনের বাস্তবতা আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে, সমুদ্র স্তর বৃদ্ধির সঠিক পূর্বাভাস দিতে সাহায্য করে। এছাড়াও সামুদ্রিক জীববৈচিত্র্যতা সংরক্ষণের কার্যকর কৌশল গ্রহণে এটি সহায়তা করছে। ভবিষ্যতে পৃথিবীর সমুদ্র এবং মহাকাশ উভয়ের রহস্য উদ্ঘাটনে নাসার সমন্বিত ভূমিকা আরও সুদৃঢ় হবে, যা কেবল বৈজ্ঞানিক জগতের জন্য নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।